ঠাকুরমার ঝুলি খুলবে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরমার ঝুলি খুলে গেছে। আমি আবারও চলে এসেছি ঠাকুরমার ঝুলি নিয়ে। ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া গল্প ময়নামতি পাঠ করে শোনাচ্ছি। কলমে জসিমউদ্দিন। শুনতে থাকুন। রাজার ছেলে মোহনলাল স্বপন দেখে ঘুম থেকে উঠেছে। কৃষ্ণপুর রাজ্যের রাজকন্যা ময়নামতি যেন তাকে বিয়ে করেছে। কৃষ্ণপুর রাজ্য যে কোথায় তাই তো সে জানে না। তাই আবার সেই দেশের রাজকুমারী ময়নামতি, যার রূপের গরবে মাটিতে পা পড়ে না, তাকে সে দেখবে কি করে? ভাবলে তাকে কখন সে স্বপনে দেখেছে, আর তার বিয়েও হয়েছে। কাজে কাজেই তাকে যে করেই হোক খোঁজ খবর করে বের করা চাই। আর তাকে ছাড়া অন্য কাউকে সে জীবনে বিয়ে করবে না। হরিণ শিকারীর নাম করে একদিন রাজা আর রানীর কাছ থেকে বিদায় নিয়ে সে একটা বনের মধ্যে এসে ঘোড়াটা ছেড়ে দিয়ে রাজ পোশাক খুলে একটা পোটলা বেঁধে নিয়ে সাধুর বেশ পরে পথ চলতে লাগলো। দুপুরের রোদ মাথার উপরে ঝাঝা করছে, কাকপক্ষীর রানী যেতে যেতে এক রাজার রাজ্যে ছেড়ে আর এক রাজার রাজ্য। বনের মধ্যে মস্ত একটা বটগাছ। সেই গাছের ছায়ায় মোহনলাল খিদেই তেষ্টায় কাতর হয়ে শুয়ে পড়ল। পড়তেই অঘোরে ঘুম। যখন প্রায় বেলা ডোবে ডোবে এমনি সময়ে তার ঘুম ভাঙলে। ঘুম ভাঙতেই সে শুনতে পেল গাছের ওপরে এক শুক পাখি শাড়িকে বলছে, আজ এই রাজপুত্রের নিশ্চয় মরণ হবে। শাড়ি জিজ্ঞেস করলে, কেন? সে বললে, এক্ষুনি একটা বাঘ আসবে, এসেই রাজপুত্রকে খেয়ে ফেলবে। আহা, তবে তো খুব দুঃখের কথা। তা একে কোনো রকমে বাঁচানো যায় না? না, তা কি করে হবে? তবে একটা উপায় হতে পারে। বাঘটা আসতেই যদি রাজপুত্র তাকে মামা বলে ডেকে কাছে যায়, তাহলে সে আর কিচ্ছু বলবে না। নিচে থেকে রাজপুত্র সব শুনতে পেয়ে আগে থেকেই তৈরি হয়ে বসে রইল। এদিকে খানিক পরে বন বাদার কাঁপিয়ে হালুম হালুম করে একটা বাঘ ঝোপের মধ্যে আসতেই রাজপুত্র উঠে তাকে একটা প্রণাম করলো। বললে, কি মামা, কেমন আছো? বাঘ তো ভ্যাবাচাকা খেয়ে গেল। এ বলে কি? মানুষ আবার তার বোন পোকা হবে কি করে? বেচারি খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থেকে আমতা আমতা করে বললে, তা ভাগ্নে, কেমন আছো? আমাদের বাড়ি চলো। বাঘ তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে গেল। বাঘের ছেলেপুলেরা একজন মানুষ ভাই পেয়ে তার গা চেটে আনন্দ জানাতে লাগলে। বাঘিনী তাকে আদর করে মরা গরুর একটা ঠ্যাং তাকে খেতে দিলে। রাজপুত্র দু একদিন তাদের কাছে থেকে বাঘ, বাঘিনী আর তার ছেলেপুলেদের কাছে বিদায় নিতে গেল। তারা বললে, যদি কোনো বিপদ আপদ হয় মামা মামা বলে ডেকো, তাহলেই আমরা গিয়ে হাজির হব। রাজপুত্র স্বীকার করে তাদের সবাইকে নমস্কার জানিয়ে আবার পথ চলতে শুরু করলে। দিনের পর রাত আসে, রাতের পর দিন, এমনি করে কত মাস যে যায় তার ঠিক নেই। অবশেষে একদিন সে কৃষ্ণপুর রাজ্যে এসে হাজির হলো। রাজার বাড়িতে সেদিন খুব ধুমধাম, লোকজনের হইচই, বাদ্যি ভাণ্ডে রাজ্যটা সরগরম। এক গয়লানি দুধের ভার মাথায় করে সেই পথে যায়। রাজপুত্র তাকে জিজ্ঞেস করে খোঁজ পেলে যে সেই দেশের রাজকন্যা ময়নামতির সেই দিন রাত্রিকালে
দক্ষিণ দেশের রাজপুত্রের সাথে বিয়ে হবে। শুনে তার মুখ শুকিয়ে গেল, কিন্তু সে ভাবটা গয়লানিকে সে জানতে দিল না। হেসে বললে, তাই নাকি? তা বেশ বেশ, আমরা গরিব লোক, দুদিন খেয়ে বাঁচব। তারপর গয়লানির কাছ থেকে দুধ শুদ্ধ ভাঁড়টা কিনে নিয়ে একটা ঝোপের মধ্যে গিয়ে কাপড় চোপড় বদলিয়ে নিজে গয়লানি সেজে দুধের ভাঁড় মাথায় করে রাজার বাড়িতে দুধ বিক্রি করতে গেল। মহলে ঢুকে ভাঁড়টা একদিকে নামিয়ে রেখে সে দাসীর কাছে খবর নিয়ে যে ঘরে রাজকন্যা ছিল তাড়াতাড়ি সেই ঘরে এসে হাজির হলো। রাজকন্যাকে দেখা মাত্রই সে চিনতে পারলে, ঠিক একেই তো সে স্বপ্নে দেখেছিল। রাজকন্যাকে এক কোণে ডেকে নিয়ে সে নিজের পরিচয় দিলে, আরও কত সব কথা বললে। রাজকন্যাও যেন নিজের প্রাণের কথা এতদিন পরে তার কাছে বলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলে। তারপর তাকে বিদায় দেবার সময় সে বললে, এক প্রহর রাতে তুমি নদীর ঘাটে কাঙালি জেলের রূপোর নৌকো আর সোনার বৈঠা নিয়ে বসে থেকো, আমি তোমার কাছে যেমন করে হোক যাব। তারপর দুজনে এ রাজ্য ছেড়ে পালিয়ে যাব। রূপোর নৌকা আর সোনার বৈঠার এমন গুণ যে দেশে যে মানুষ যেতে চায় সে দেশের কথা মনে করলে আর বৈঠা বাইতে হয় না, নৌকো সেখানে আপনা আপনি যায়। রাজপুত্র মোহনলাল রাজার বাড়ি থেকে বাইরে এসে গয়লানির পোশাক ছেড়ে নিজের পোশাক পরলে। তারপর তার ভাবনা হলো সে কাঙালি জেলের রূপোর নৌকা আর সোনার বৈঠা কি করে পাবে। হঠাৎ তার মনে হলো যে বাঘমামা তো তাকে বলেছিল বিপদে আপদে তাকে ডাকতে। কথাটা যেই মনে পড়া অমনি সে হাঁটু পেতে বসে চোখ বুজে এক মনে বাঘমামা বাঘমামা বলে ডাকতে লাগলো। আর দেখতে না দেখতে বন বাদার ভেঙ্গে হালুম হালুম করতে করতে বাঘমামা তো তার ছেলে পুলে সব নিয়ে এসে হাজির। বললে, ভাগ্নে, ব্যাপার কি? কি বিপদ তোমার? রাজপুত্র বললে, মামা, রূপোর নৌকা আর সোনার বৈঠা কাঙালি জেলের ঘরে আছে, সেটা আমার দরকার। আর যাই কোথা, হালুম হালুম করতে করতে বাঘ তো সদল বলে গিয়ে পড়ল জেলের বাড়ি। আচমকা এমন বিপদ দেখে তারা ভয়ে তড়াসে কেঁপে অস্থির। বাঘ বললে, তোমার রূপোর নৌকো আর সোনার বৈঠা শিগগির বের করে দাও, নইলে সবাইকে আমরা খেয়ে ফেলব। তারা আর কি করে, জিনিসের চেয়ে প্রাণের মায়াই ঢের বেশি। ভয়ে ভয়ে রূপোর নৌকা আর সোনার বৈঠা বের করে দিলে। বাঘ সেটা নিয়ে রাজপুত্রকে দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে নিজের দেশে ফিরে গেল। নিঝুম রাত, জ্যোৎস্নায় যেন জুঁই ফুল ঝরছে, নদীর ডাক তার সাথে মিশে চারিদিক মাতিয়ে তুলেছে। নৌকার উপরে বসে রাজপুত্রের আর সময় কাটতে চায় না। এক প্রহর গেল, দুই প্রহর যায়, তবু রাজকুমারী এলো না। দেখে তার মনটা যেন কেমন কেমন করতে লাগলো। ভাবলে, কি বা বিপদ হয়েছে। নৌকোটা বেশ করে বেঁধে রেখে ময়নামতির খোঁজ নিতে সে রাজবাড়িতে চলে গেল। এদিকে সেই কাঙালি জেলের মনে সুখ নেই। তার অত সাধের অমন রূপোর নৌকাখানা আর সোনার বৈঠাটা হাতছাড়া হয়েছে। সে কি আর স্থির থাকতে পারে? যে ঘাটে ওই নৌকোটা বাঁধা ছিল সে তারই কিছু দূরে ঝোপের মধ্যে ঢুকে মনে মনে ফন্দি আঁটতে বসেছিল। রাজপুত্রকে নৌকো থেকে নেমে যেতে দেখে সে ভাবলে, এই তো সুযোগ। সে দুই লাফে এসে নৌকায় উঠে বসে তার বাঁধন যেই খুলে দিতে যাচ্ছে, ঠিক সেই সময়ে রাজকুমারী ময়নামতি এসে তাড়াতাড়ি নৌকায় উঠে বসলে। এদিকে নৌকো স্রোতের মুখে আলগা পেয়ে তরতর করে ছুটে যেতে লাগলো। ময়নামতি কাঙালি জেলেকে তাড়াতাড়িতে লক্ষ্য করেনি। তারপর ধীরে সুস্থে তার কাছে গিয়ে তার মুখের দিকে চেয়েই চমকে উঠল। বলল, তুমি কে?
কাঙালি বললে, আমার নাম কাঙালি, তোমাকে আমি বিয়ে করব? অন্য সময় হলে রাজকুমারী তার এই বেয়াদপির জন্যে তার মুখে হয়তো জুতো মারত, কিন্তু অকুল দরিয়ায় চারিদিকে চেয়ে ভয়ে ভয়ে তার সাহস হলো না। মনের দুঃখ মনে চেপে রেখে বললে, বেশ, এ আর হবে না কেন, তবে দেখো 6 মাস আমার একটা ব্রত আছে। এই সময়টা তোমার সাথে আমার বাপ আর মেয়ের সম্বন্ধ। 6 মাস পরে যদি বিয়ে করতে চাও আমি রাজি আছি। কাঙালি বেচারি আর কি করে, ভাবলে রাজকুমারীকে বেশি ঘাটাঘাটি করলে শেষে হিতে বিপরীত হতে পারে। সে অগত্যা তাতেই স্বীকৃতি হয়ে নিজের বাড়িতে এনে তাকে লুকিয়ে রাখলে। ওদিকে রাজপুত্র রাজবাড়িতে গিয়ে শুনতে পেলে রাজকুমারী ময়নামতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মনটা খুশিতে ভরে উঠল। সে নিশ্চয় এতক্ষণ নৌকাতে গিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে তাড়াতাড়ি নদীর ঘাটে এসে হাজির, কিন্তু তার নৌকোই বা কোথায়, আর ময়নামতি বা কোথায়? রাজপুত্র পাগলের মতন হয়ে নদীর কূলে কূলে ছুটাছুটি করে বেড়াতে লাগলো। ততক্ষণ হয়তো স্রোতের টানে ময়নামতি আর জেলেকে নিয়ে রূপোর নৌকো এক রাজার দেশ ছেড়ে আর এক রাজার দেশে হাজির হয়েছে। চারিদিকে খুঁজে খুঁজে যখন কিছুতেই ময়নামতিকে পাওয়া গেল না, তখন হতাশ হয়ে নদীর কিনারে এসে মাথায় হাত দিয়ে হাই হাই করতে লাগলো। 7 সমুদ্র 13 নদীর ওপারে যে দৈত্যপুরী আছে, সেই দেশের রাজার মৃত্যু হয়েছে। রাজ্যে হাহাকার, দোকানপাট বন্ধ, পথে লোক চলে না, কাকচিলেরা রা করে না। রাজার শোকে সবাই পাগল। রাজার ছেলে সন্তান নেই, সেই জন্য সিংহাসন খালি, বিচার বন্ধ। দৈত্যপুরী থেকে সিপাই শাস্ত্রী ছেড়ে দেওয়া হয়েছে। সুলক্ষণ যুক্ত কোনো ছেলে পাওয়া গেলেই তাকে ধরে নিয়ে এসে শূন্য সিংহাসনে বসিয়ে দেওয়া হবে। দেশের সিপাই শান্ত্রী পাইক বরকন্দাজেরা একেবারে হয়রান হয়ে উঠেছে। তেমন রাজপুত্র আর খুঁজে পাওয়া যায় না। বিরক্ত হয়ে একদম তারা আশায় ছেড়ে দিলে। অবশেষে সেই নদীর ধারে এসে রাজকুমারকে দেখেই তাদের আর আনন্দ ধরে না। যেমনটি তারা খুঁজছিল ঠিক তেমনটি মিলে গিয়েছে। তারা সকলে মিলে তাকে ধরাধরি করে নিজেদের রাজ্যে এনে তাকে শূন্য সিংহাসনে বসিয়ে রাজা করলে। রাজপুত্র মোহনলাল দৈত্যদের দেশের রাজা হয়েও মনে সুখ পেলে না। সব সময়ে তার শুধু ময়নামতির চিন্তা। ময়নামতির অভাব তার কাছে পৃথিবীটাই যে মিথ্যা। নিজের মনের দুঃখ মনে চেপে তার দিন কাটে। দৈত্যদের দেশে হাজার রকমের আমোদ আহ্লাদ, হরেক রকমের আজব তামাশা। সেই দেশের মন্ত্রী পাত্রমিত্রেরা গোপনে গোপনে লক্ষ্য করলেন যে এসবে কিছুতেই রাজার মন নেই। এখানে এসে পর্যন্ত তিনি একদিনও হাসেননি। এর কারণ কি? কেউ কিছু বুঝে উঠতে পারলেন না। একদিন তারা পরস্পর একসঙ্গে রাজার কাছে এসে প্রণাম জানিয়ে তার মনের দুঃখের কারণ জিজ্ঞাসা করলে। রাজপুত্র তখন নিজের মনের সব কথা তাদের কাছে খুলে বললে। আরও বললে যে সেই রাজকুমারী ময়নামতিকে কে যে নিয়ে গেছে তার কিছুতেই সে জানতে পারছে না। কিন্তু তাকে না পাওয়া পর্যন্ত তার মনে আর শান্তি নেই। সব শুনে উজির নাজিরেরা তক্ষুনি এর একটা উপায় করবার জন্যে উঠে পড়ে লেগে গেল। সিপাই বরকন্দাজ ছুটল। খোঁজ খোঁজ রাজ্যময় একটা শোরগোল পড়ে গেল। কোথায় বা সে ময়নামতি, কোথায় বা সে রূপোর নৌকো আর সোনার বৈঠা? কয়েকদিনের মধ্যে রাজকুমারীকে খুঁজে না পাওয়া গেলে তাদের সবার ছেলেপুলে শুদ্ধ গরদান যাবে, কোটালের হুকুম। এদিকে 6 মাস পূর্ণ হতে আর মাত্র একটা দিন বাকি। কাঙালি ভাবছে আর একটা দিন পরেই রাজকুমারীর সাথে তার বিয়ে হবে। মন তার আনন্দে ভরে উঠেছে।
সত্যি সত্যি ময়নামতি মনে তো দিন রাত চিন্তার আগুন। বেচারি স্নান করে না, খায় না, রাজপুত্রের ভাবনায় শুকিয়ে আধমরা হয়েছে। আর তো একদিন মাত্র, তারপরে মূর্খ জেলে তাকে বিয়ে করবে। হায় রে কপাল! চিন্তা হবে না? ভাবলে আজ রাত ভোর হলেই সে বিষ খেয়ে প্রাণ নিজে দেবে, তবু একজন জেলের ঘরের বউ হতে সে কিছুতেই পারবে না। ঠিক এমনি সময়ে দত্ত দেশের সিপাই শান্ত্রীরা ময়নামতিকে খুঁজতে খুঁজতে জেলের ঘরে এসে হাজির। তারা অনেক খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিল যে এইখানেই ময়নামতিকে লুকিয়ে রাখা হয়েছে। তারা দরজায় গিয়ে হাঁক দিলে, হেই জেলে, কৃষ্ণপুরের রাজকন্যা তোমার ঘরে আছে? জেলে রেগে খুন, চোটে মোটে বাইরে এসে তাদের সবাইকে লাঠি নিয়ে তাড়া করলে। আর যায় কোথা, সিপাই শান্ত্রীরা তার লাঠিটা কেড়ে নিয়ে তাকে পিঠমোড়া করে বেঁধে আচ্ছা ঘা কতক দিয়ে দিলে। তারা তারপর রাজকন্যার উপর নৌকা আর সোনার বৈঠা আর কাঙালি জেলেকে নিয়ে দত্তপুরীতে ফিরে এলো। ময়নামতিকে ফিরে পেয়ে রাজপুত্র মোহনলাল আনন্দে প্রায় বেহুশ হয়ে পড়ল। রাজকুমারীর অবস্থাও অনেকটা সেই রকম। কাঙালি জেলেকে তার বেয়াদপি আর অপরাধের জন্যে চিরজীবন কারাগারে আটকে রাখা হলো। কিছুদিন যায়, তারপর একদিন দত্তপুরীর সবাইকে কাছ থেকে বিদায় নিয়ে রাজকুমার আর রাজকুমারী রূপোর নৌকায় উঠে নিজের দেশে ফিরে চলল। ঝম 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 রূপোর নৌকা 7 সমুদ্র আর 13 নদীর পথে ছুটে চলেছে রাজপুত্র মোহনলাল আর রাজকন্যা ময়নামতিকে নিয়ে। মাত্র অর্ধেক পথ গিয়েছে কি যায়নি, এমনি সময় আওয়াজ উঠল, রূপোর নৌকো আর সোনার বৈঠা নিয়ে কে পালায়? নৌকো বাঁধো, থামাও নৌকো, নইলে নইলে কি কথা আর শেষ হতে পেল না। এদিকে ব্যাপার হয়েছে কি, কাঙালি জেলেকে দৈত্য রাজার লোকেরা ধরে নিয়ে যাবার পর থেকেই তার লোকজনেরা তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে তাকে উদ্ধার করে আনবার জন্যে। কারণ কাঙালি ছিল জেলেদের দলের সর্দার, কিন্তু খোঁজ পায়নি। এবার নদীতে রূপোর নৌকা দেখে তারা ভাবলে বোধহয় দৈত্য রাজার লোকেরা এই নৌকাতেই কাঙালি জেলেকে ধরে নিয়ে যাচ্ছে। তাই হাঁক দিলে নৌকা থামাবার জন্য। হাঁক শুনে রাজপুত্র ভেতর থেকে বেরিয়ে এলেন। এসে দেখেন নদীর পাড়ে বহু লোকের জনতা। এর মধ্যে কয়েকজন একটা নৌকোতে উঠতে যাচ্ছে। উদ্দেশ্য, তারা নৌকোতে করে এসে তাদের নৌকোকে আটকাবে। রাজপুত্র দেখলে বিপদ, সে তখনই স্মরণ করলে বাঘমামাকে। আর যায় কোথা, অমনি বাঘমামা সদল বলে এসে নদীর পাড়ে হাজির। বাঘের দল দেখেই সবাই ছুটোছুটি করে পালাতে লাগলো। আর যারা নৌকোতে উঠতে যাচ্ছিল তারা ভয়ে নদীর মধ্যে লাফিয়ে পড়ে ডুবে গেল। এদিকে রাজপুত্র সেই রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যে চলে এসেছে। এখন বেশ শান্তিতে তারা পথ চলতে চলতে দেশে পৌঁছলেন। রাজপুত্র মোহনলালকে হারিয়ে বুড়ো রাজা আর রানী মনের দুঃখে দিন কাটাচ্ছিলেন। এতদিন পরে তাকে ফিরে পেয়ে তাদের আর খুশি ধরে না। তারা কাঁদতে কাঁদতে তাকে আর ময়নামতিকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর রাজপুত্রের সাথে ময়নামতির বিয়ে। 7 দিন 7 রাত্রির আমোদ আহ্লাদ, মিঠাই মন্ডার ছড়াছড়ি, লুচির পাহাড়, ক্ষীরের দিঘি, দধির পুকুর, নাচ গানের বাদ্যিভাণ্ডের তুফান। বাঘমামা আর বাঘমামি আর তাদের ছেলেপুলেরা এসে তাজা ছাগল ভেড়া খেয়ে ভাগ্নে আর ভাগ্নে বউকে আশীর্বাদ করে বনে ফিরে গেল। রাজপুত্র মোহনলাল তখন রাজা হয়ে ময়নাবতীকে নিয়ে মনের সুখে রাজত্ব করতে লাগলেন। সমাপ্ত। গল্প ময়নামতি। কলমে জসিমউদ্দিন।
কণ্ঠে আমি রোজি।